মীরা আমার স্ত্রী। আজ তার ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী। লোকসমাজে আমি একজন আদর্শ স্বামীর দৃষ্টান্ত, যে কিনা তার স্ত্রী মারা যাওয়ার এত বছর পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেননি। প্রতি বছর মাদ্রাসা এতিমখানায় অনেক খরচ করেন স্ত্রীর নামে। সে আদর্শ না হয়ে পারে বলুন? আমি একজন বাবাও বটে। আমার 6 বছর বয়সী একটি মেয়েও আছে। আমার কলিজার টুকরা সে। আসলে সে যত যাই বলুক, আমার মেয়েকে সৎ মায়ের অত্যাচারিত করার কোনো শখ নেই। কিন্তু একটি কঠিন সত্য কি জানেন? আমি আসলে আমার স্ত্রীকে ঠান্ডা মাথায় খুন করেছি। মীরাকে ভালোবেসে বিয়ে করেছিলাম পরিবারের অমতে। আসলে আমার দেখা মীরা ছিল জগতের সেরা মেয়ে, যাকে চোখ বন্ধ করে ভালোবাসা যায়, বিশ্বাস করা যায়। খুব সহজ সরল স্বাভাবিক মায়াবী একটা মেয়ে আমার মীরা। 3 বছর বিয়ের আগে জমিয়ে প্রেম করেছি বলা যায় না। প্রতিদিন নতুন করে আমি মীরার প্রেমে পড়তাম। এত হাসি খুশি প্রাণবন্ত একজন মানুষ। তার ভুবন ভোলানো হাসি, মায়াবী চোখ আমাকে পাক্কা প্রেমিক বানিয়ে ফেলেছিল। আমার মীরা যখন রাগে অভিমানে কাঁদতো, আমারও চোখে পানি চলে আসতো। আমি পাগলের মতো হয়ে যেতাম তার রাগ ভাঙাতে। প্রচণ্ড রাগী ছিল মীরা। তবু আমি কিভাবে যেন ওকে আমার ঘরে পোষ মানিয়েছিলাম। মীরা রাগী হলো বাধ্য ছিল, আমার সব কথা শুনতো। আমি বুঝে গিয়েছিলাম আমাকে পাগলের মতো ভালো মীরা ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। আমি স্বার্থপর হই আর যাই হই, মীরাকে আমার চাই। আল্লাহ আমার কোনো দোয়াই আজ পর্যন্ত বৃথা যেতে দেয়নি। আমি আমার মীরাকে আমার করে পেয়েছিলাম কোনো এক বসন্তের দিনে। প্রেমিকা মীরা থেকে আমার স্ত্রী মীরা যেন আরও সুন্দর, আরও মায়াবতী হয়ে গেল। বাসুরাতে মীরা আমার পা ছুঁয়ে সালাম করার পর আমি মীরাকে ডায়েরি গিফট করে বলেছিলাম, মীরা, এই ডায়েরিটা তোমার জন্য। মীরা লাজুক মুখ করে আমার দিকে পিট করে তাকালো, কিছু বলল না। আমি একটু হতাশ হয়ে বললাম, জিজ্ঞেস করলে না বাসুরাতের ডায়েরি কেন? মীরা লজ্জা আর হাসি মিশিয়ে বলল, তুমি তো পাগলে কী না গিফট দেয়, বলে হি হি করে হাসতে লাগলো। আমি কিছুটা সিরিয়াস মুড নিয়ে বললাম, মীরা শোনো, সংসার জীবনটা অনেক কঠিন। এখানে মনোমালিন্য ওগুলোকে বেশি প্রশ্রয় দেওয়া যাবে না। দিলেই সংসারে অশান্তি হবে, ভালোবাসায় খাত দেখা দিবে। আর যেহেতু তুমি অনেক রাগী, সব কিছু চেপে বসে থাকো, তাই একটা সহজ সমাধান আমি বের করেছি। সেটা হলো এই ডায়েরি। মীরা এবার একটু আগ্রহ নিয়ে বলল, তাই নাকি? বলো দেখি, তোমার কেমন সমাধান? আমি এবার বিজ্ঞের মতো বললাম, আমি একজন আদর্শ স্বামী হতে চাই, আর এই জন্য অবশ্যই তোমার সাহায্য প্রয়োজন। মীরা এবার কি করে হাসতে শুরু করলো, হাসি যেন থামেই না। আমি বিরক্ত হয়ে বললাম, ওফ, আমার কথা শুনবে তো আগে নাকি? শোনো, এই ডায়েরিতে তুমি প্রতিদিন আমার সম্পর্কে কিছু না কিছু লিখবে, আমার দোষ গুণ যা ইচ্ছা। আমি প্রতিদিন রাতে সেটা পড়ব এবং নিজেকে সংশোধন করব, মনে থাকবে? মীরা আনন্দে ঝলমল করতে করতে বলল, ফ্যান্টাস্টিক আইডিয়া। তুমি তো অনেক জোস হাজব্যান্ড। তুমি আদর্শ স্বামীর প্রথম ধাপ পার করে ফেলেছ, বাসরাতে বউকে ইমপ্রেস করে ফেলেছ। আমি কিন্তু আদর্শ স্বামীর দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছিলাম। 2-3 দিন পর পর ডায়েরি পড়তাম। গালভরা এক গাদা প্রশংসা লিখে রাখত মীরা। কিন্তু জীবনের রঙগুলো মনে হয় সব জায়গায় একরকমভাবে ছড়ানো থাকে না, সাদা কালো অংশও থাকে। আমার জীবনটাও একসময় সাদামাটা হতে লাগলো। কাজের অনেক ব্যস্ততা, বড় সন্তান হিসাবে পরিবারের দায়িত্ব, সব কিছু মিলিয়ে আমি আস্তে হয়ে গেলাম। মীরার প্রতি কেয়ার কমে শূন্যের কোথায় নেমে আসলো। সত্যি বলতে কি, আমার কোনো কিছুই আর ভালো লাগতো না। মীরার রাগ, অভিমান, উটকো ঝামেলা মনে হতে লাগলো। বাসায় আসলেই মীরার গোমরা মুখ আমায় দেখতে ভালো লাগতো না। আমি চাইতো হাসি মুখে কথা বলুক, কিন্তু তা না। সে সবসময় মুড অফ করে রাখতো। প্রথম দিকে রাগারাগি করতো, আস্তে আস্তে রাগ করাও ছেড়ে দিল। বিয়ের প্রথম দিকে মীরা খুব ঘুরতে যেতে চাইতো, আমি তখন নিয়ে যেতে পারিনি। আসলে আর্থিক দিক থেকে অতটা সচ্ছল ছিলাম না, কিন্তু পরে সচ্ছলতা আসলো, কিন্তু মন নেই। মীরাকে অবশ্য 2-1 বার হালকাভাবে বলেছিলাম, চলো ঘুরে আসি। মীরা কোনো উত্তর দেয়নি, খুব মেজাজ খারাপ হতো, তাই বলা বাদ দিয়ে দিয়েছিলাম। আমি মীরাকে প্রায় বিমর্ষ হতে জানালায় গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতে দেখতাম, কিন্তু কেন যেন জানতে চাইতাম না মন খারাপের কারণ। মীরা চাপা স্বভাবের, কারণ বের করাও কঠিন কাজ ছিল, তাই আর আগ বাড়িয়ে ঝামেলায় পড়তে চাইতাম না। তবে এত না বলার মধ্যে মীরার কয়েকটা আবদার খুব মনে পড়ে। আমাদের 3য় বিবাহবার্ষিকীতে মীরা বলেছিল, আবির, আসার সময় আমার জন্য বেলি ফুলের গাছটা আনতে পারবে? আজকে আমি তোমার পছন্দের নীল শাড়িটা পরবো। আমি সেদিন রাতে খালি হাতে গিয়েছিলাম।
আমি আসলে ভুলে গিয়েছিলাম, লজ্জায় আর মীরার সাথে কথা বলিনি। মীরা খুব সুন্দর করে সাজগোজ করে আমার জন্য অপেক্ষা করছিল। সেদিন হয়তো ওকে ভালোবেসে বুকে টেনে নিতে পারতাম, কিন্তু আমি সাহস পাইনি। আর বেচারির আগে অভিমানে ক্ষোভে ওপাশ ফিরে সারা রাত কেঁদে বালিশ ভিজিয়েছে। সব কিছু বুঝে আমি নিশ্চুপ ছিলাম। কেন ছিলাম জানি না। সেদিনের পর মীরা আমার কাছে কিচ্ছু চায়নি, একদম কিচ্ছু না। শুধু আমার মেয়ের ডেলিভারির 3 দিন আগে আমার হাত ধরে বলেছিল, আবির একটা কথা রাখবে? আমি গম্ভীর মুখে বলেছিলাম, বলো। মীরা কাঁপা কাঁপা গলায় বলল, আমাদের বাবুটা আসতে আর বেশি দিন নাই। এই কয়টা দিন তুমি প্লিজ আমার কাছে থেকো। অফিস থেকে ছুটি নিলে হয় না? আমার কেন যেন ন্যাকাম্য লাগলো। এসব আহ্লাদ কথাবার্তা বিয়ের আগেই ভালো লাগতো, এখন লাগে না। তবুও নিজেকে শান্ত রেখে বললাম, মীরা, তুমি তো শিক্ষিত মেয়ে, নিজেও জব করেছো। কাজের জায়গায় কোনো কম্প্রোমাইজ চলে না, এটা তো বোঝো। তুমি ভয় পাচ্ছ কেন? বাবা মা, ঋতু আছে, সবাই তো তোমার পাশেই আছে। মীরা চল চল চোখে আমার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, প্লিজ আবির, প্লিজ। আমার তোমাকে খুব পাশে পেতে ইচ্ছে হয়। প্লিজ জাস্ট কয়েকটা দিন। আমি অনিচ্ছা সত্ত্বেও বললাম, ঠিক আছে, আমি চেষ্টা করব। সত্য বলতে আমি কোনো চেষ্টাই করি নাই। আমার কেন যেন বাসায় আসতে ভালো লাগতো না। এমন না আমি মীরাকে ভালোবাসতাম না অথবা পরনে আসক্তি, তবু কেন যেন সংসারটা আমার ভালো লাগতো না। আমার ভালো লাগাকে প্রাধান্য দিয়ে আমার মীরা চলে গেল 3 দিন পর। আমার স্ত্রী অ্যানিমিয়া ভুগছিল। নর্মাল ডেলিভারির পর প্রচণ্ড রক্তক্ষরণে মীরার মৃত্যু হয়। আমার বাচ্চাটাও হয় অসুস্থ, প্রিম্যাচিউর বেবি। তাকে ক্লাসে রাখা হয় ট্রিটমেন্টের জন্য। আমি সম্ভবত ট্রমায় ছিলাম। মীরার খাটিয়ে কাঁধে নিলাম, নিজ হাতে আমার মীরাকে কবরে শোয়ালাম, মাটি দিলাম খুব স্বাভাবিকভাবে। তখনও জানতাম না আমি মীরার খনি। মীরার শূন্যতা সেদিন বুঝলাম, যেদিন বাড়ি ভর্তি মেহমান চলে যাওয়ার পর। আমার মীরার ঘরে ঢুকলাম। খাটে মীরার ওড়না পড়েছিল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমার এমন লাগলো কেন? আমি তো সংসার থেকে মুক্তি চেয়েছিলাম। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে শুয়ে পড়লাম, কিন্তু বিছানায় মীরার বালিশ কোলবালিশ পড়ে আছে, আমার মীরা তো নাই। আমার বুকের ভেতর হু হু করে উঠল। আমি সেদিন প্রথম কাঁদলাম, হাউমাউ করে কাঁদলাম। মীরার কাপড় চোপড় জড়িয়ে ধরে কাঁদলাম। আমি কি হারিয়েছি? আমি কি কবরে রেখে আসলাম? আমার সব দুঃখ কষ্ট মীরার সাথে শেয়ার করতাম। এখন এই কষ্ট আমি কাকে বলবো? একা ঘরে আমার দম বন্ধ হয়ে আসলো। আমি তো সংসার থেকে মুক্তি চেয়েছিলাম, মীরার কাছ থেকে তো চাইনি। তবে কেন মীরা চলে গেল? কিসের এত রাগ ক্ষোভ ছিল ওর? কিসের এত অভিমান, এত স্বার্থপর নিষ্ঠুরও? আমি পাগলের মতো মীরার ড্রয়ারের কাপড়গুলো একটা একটা করে বের করতে লাগলাম। সব কাপড়ে মীরার শরীরের গন্ধ মিশে আছে। তারপরই চোখে পড়ল সেই ডায়েরিটা, যেটা বিগত কয়েক বছর পড়া হয়নি। আমি পড়তে লাগলাম আর শিহরিত হলাম। আমি কতটা নিষ্ঠুর, আমি কতটা পাষাণ। মীরা আমাকে বিশ্বাস করেছিল, ভেবেছিল আমি তার অভিযোগগুলো পড়ব, শুধরাবো। কিন্তু আমি দিনের পর দিন তাকে অবহেলা করেছি। আমার প্রতিটা অবহেলার গল্প শেষে মীরা গোটা গোটা করে লিখেছে, যত যাই হোক, আমার আবির পৃথিবীর সেরা স্বামী। এটা লেখার কোনো যুক্তি খুঁজে পেলাম না। হয়তো সে নিজেকে সান্ত্বনা দিত, আর মনে প্রাণে চাইতো আমি সত্যি আদর্শ স্বামী হই। মীরার কিছু লেখা আমার মনের দাগ কেটে গেছে, যার জন্য আমি নিজেকে কোনোদিন মাফ করতে পারবো না। আবির, তুমি তো জানতে আমার খুব জ্বর। আমার অসুখ করলে একা থাকতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না। কি হতো যদি বাসায় ফিরে আমার কপালে হাত রেখে জ্বর মাপতে, একটু আদর করতে? তুমি এত মন ভোলা কেন আবির? আমাকেও ভুলে যাবা, অবশ্য চেষ্টা করে লাভ নাই। আমি তোমাকে কোনোদিন ভুলতে দেব না, আমার আদর্শ স্বামী। আবির, তুমি বকলে আমার খুব কষ্ট হয়। আমার কষ্টগুলো আর আগের মতো কেন বোঝো না? আমাকে আর ভালো লাগে না? আমার সাথে আর খারাপ ব্যবহার করো না প্লিজ। নিজেকে খুব একা লাগে ইদানিং। আমি সম্ভবত স্ত্রী হিসেবে আদর্শ নই। আমারও উচিত ছিল আবিরকে ডায়েরি দেওয়া, আদর্শ স্ত্রীর গুণগুলো জানা যেত তাহলে। যদিও জানি আবির আর ডায়েরি পড়ে না। আমার জন্য ওর এত সময় কই? আমার কাটা হাতটা আবির নিজ হাতে ব্যান্ডেজ করে দিল ঠিকই, কিন্তু একটাবার জিজ্ঞেস করলো না, মীরা, ডান হাত কেটেছে, খাবার খাবে কিভাবে? আমি হেল্প করব? আবির, তুমি কি জানো না আমার তোমার হাতে খেতে ভালো লাগে? আজ না খেয়ে থাকবো। কি হবে, খাবো না ভাত? তুমি বন্ধুদের সাথে ঘুরতে যাও, আমার সাথে যাও না। আমাদের মেয়ে হবে শুনে আবির কষ্ট পেল, কিন্তু খুব বাজে স্বপ্ন দেখি আজকাল। আবিরের সাথে আরেকজনের বিয়ে। আল্লাহ, তুমি আমার আবিরের সাথে আমার জান্নাত দিও। আর কিছু চাই না। আমার সেরা স্বামী যেন শুধু আমারই থাকে। এটা ছিল মীরার শেষ লেখা।
আমার সাথে জান্নাত। আমি কি করে পারবো আর একজনের সাথে সংসার বাঁধতে? আমি তো মীরাকে অবহেলায় ছুঁড়ে ফেলে রেখে হত্যা করেছি। আমি যদি আমার স্ত্রীর খেয়াল রাখতাম তবে সে এত রোগে শোকে ভুগতো না। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো যখন আমি জানলাম আমি নর্মাল ডেলিভারি চেয়েছিলাম বলে ওটিতে ঢোকার পর মীরা মত বদলে ফেলে, রীতিমতো জোরাজুরি করে নর্মাল ডেলিভারি করতে চায়। এই মেয়েটা সারা জীবন আমার ইচ্ছার মূল্য দিয়ে আসলো, আর বিনিময়ে আমি তাকে দিলাম মৃত্যুদণ্ড। আমার দেহ প্রতিটি উপহার যত্নে আগলে রেখেছে। মরা গোলাপ বেলিতে ভরপুর ব্যাগ, কবে না কবে দিয়েছি সব রেখে রেখে দিয়েছিল, অথচ আমি তাকে ফেলে দিয়েছি। প্রচণ্ড রাগ, অভিমান, বুক ভরা কষ্ট নিয়ে আমার মীরা চলে গেছে আমাকে ছেড়ে। দিয়ে গেছে উপহার হিসেবে আমার মেয়েকে। আমার মেয়েটা দেখতে অবিকল মীরার মতো হয়েছে, মীরার মতো রাগও হয়েছে। মীরার শরীরের গন্ধ আমার মেয়ের শরীরেও, যে কিনা সকাল বিকাল রাতে মীরার স্মৃতি বহন করে। আচ্ছা, মানুষের কি আরেকবার জন্ম হয়? আরেকবার পৃথিবীতে আসা যাবে? যদি পারতাম তবে আমি সত্যি সত্যি আমার স্ত্রী সেরা স্বামী হয়ে থাকতাম। ইস, যদি পারতাম একবার নিজেকে শুধরাতাম। মীরা জানো, আমি এখন নিয়মিত নামাজ পড়ি, সৎ চিন্তা করি, সৎভাবে থাকতে চেষ্টা করি। আমাকে জান্নাতি হতে হবে তো, তা না হলে তোমার সাথে জান্নাতে যাব কি করে বলো তো? আমি হয়তো আদর্শ স্বামী হতে পারিনি, কিন্তু আদর্শ বাবা হব। দেখে নিও, ওপারে ভালো থেকো আমার মায়াবতী।